আরে আরে, কত বেলা হইয়া গেছে। তাড়াতাড়ি যাই, মনে হয় অনেকজন আইছে। এই বলে সুজন মাছি বাড়ি থেকে বের হতে লাগলো। সে থাকতো কুসুমতলি নামক একটি গ্রামে। আর সে ছিল এক মাছি। তার সাথে সাথে সে নদীতে গিয়ে মাছও মারতো। সুজন বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে তার বউ তাকে ডাকতে লাগলো। আরে কি গো, তুমি যে চলে যাচ্ছ, খাবার খাবে না? না না বউ, এখন খাওয়ার সময় নাই, আইয়া খামু। এই বলে সুজন সেখান থেকে চলে গেল। আর তার হাতে একটি জালও ছিল। নদীর কাছে গিয়ে দেখে সেখানে অনেক লোক তার জন্য অপেক্ষা করছে। তখন সুজন বলে, কতজন মানুষ আমার জন্য অপেক্ষা করতাছে। যাই যাই, তাড়াতাড়ি যাই। তারপর সুজন তার নৌকার কাছে গেল। তখন সেই লোকগুলো তাকে বলতে লাগলো। আরে দাদা, কতক্ষণ থেকে তোমার অপেক্ষা করছি। আরে দাদা, খুব দেরি হইয়া গেল। চলেন চলেন, নৌকাতে উঠেন। সবই তো বুঝলাম, তোমার হাতে আবার জাল কেন? মাঝির পাশাপাশি জেলে হয়ে গেল নাকি? হ্যাঁ দাদা, আপনাদের পৌঁছায় দেওয়ার পর আমি মাছ মারমু, এই জন্যই জাল লইয়া আইছি। ও, তোমারই তো ভালো দাদা, একসাথে দুইটা কাজ করতে পারবে। চলো চলো, এখন যাই, অনেক দেরি হয়ে গেছে। তারপর সুজন নৌকা চালাতে লাগলো আর তাদেরকে পৌঁছে দিল। আর মাছ মেরে বাড়িতে চলে এলো। আর সুজন তার বউকে ডাকতে লাগলো। গিন্নি, ও গিন্নি, দেখো আজ কতগুলো মাছ লইয়া আইছি। দেখি দেখি, কতগুলো মাছ পেলে? আরে তাই তো, আজকে তো তুমি অনেকগুলো মাছ পেয়েছো। দাও দাও, আমি বরং এগুলো রান্না করি। হ, এই নাও। তারপর সুজনের বউ সে মাছগুলো নিয়ে রান্নাঘরে চলে গেল আর রান্না করতে লাগলো। এভাবে তাদের ভালোভাবে দিন যাচ্ছিল। আর একদিন সুজনের বউ সুজনকে বলল, আমি আমার বাপের বাড়ি চলে গেলাম, মাকে অনেক দিন থেকে দেখি না। তুমি তো সেদিনই গেলা, আবার যাইবা মানে? সেদিন আর কোথায়, 2 দিন পার হয়ে গেছে। আমি অত কথা শুনতে চাই না, বুঝলে তুমি, আমি চললাম। এই বলে সুজনের বউ সেখান থেকে চলে গেল। তখন সুজন বলতে লাগলো, কি বউরে বাবা, আমাকে একবার যেতেও বললো না। আমি আর আমি আর কখনো শ্বশুর বাড়িতে যাবই না। এই বলে সুজন তার নৌকার কাছে চলে গেল। তখনই সেখানে একটি মহিলা এলো আর সুজনকে বলতে লাগলো, এই যে দাদা, শ্যামলপুর গ্রামে যাবেন? সেটা তো অনেক দূরে, ওইখান থেকে বাসায় ফিরতে ফিরতে আমার তো অনেক দেরি হয়ে যাবে। চলেন না দাদা, আমার যে ওই গ্রামে যেতেই হবে। আমি আপনাকে বেশি টাকা দিব, তবুও চলেন। তারপর সুজন সেই মহিলাটিকে নৌকাতে উঠিয়ে নিল। আর তারা যেতে লাগলো। যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল। আর তারা পৌঁছে গেল। তখন সুজন বলল, এই যে, আমরা আপনার গ্রামে চলে এসেছি। এই নেন আপনার টাকা। তারপর সুজন সেই মহিলার কাছ থেকে টাকা নিল আর সেখান থেকে চলে আসতে লাগলো। তখনই সুজন ভাবতে লাগলো, আমি বরং এখান থেকে কিছু মাছ তুলি, দেখি মাছ পাওয়া যায় কিনা। এই দিক তো কোনোদিন আসিনি, ভালোই হলো, মাছও পেতে পারি। এই বলে সুজন আসতে লাগলো আর জাল ফেলতে লাগলো। আর ভালোই মাছ পেল। আরে বাহ, ভালোই তো মাছ পেলাম। এইখানে তো অনেক মাছ। যাই, মাছ মারতে মারতে বাসায় যাই। মাছও হলো, বাসায়ও যাওয়া হলো। তারপর সুজন সেইখান থেকে আসতে লাগলো আর মাছ মারতে লাগলো।
আর অনেক রাত হয়ে যেতে লাগলো। তখনই সুজন বলতে লাগলো, যাই, এখন বাড়িতে যাই। অনেক রাত হয়ে গেছে, আর মাছ মারতে হবে না। তখনই সেই সময় অনেক জোরে জোরে সমুদ্রের ঢেউ আসতে লাগলো। এত জোরে ঢেউয়ের কারণে সুজনের হাত থেকে জালটি পড়ে গেল। হায় হায়, আমার তো জালটা পানিতেই পড়ে গেল। এত ঝড় আসলো কোথা থেকে? তারপরেই এত জোরে ঢেউ আর ঝড়ের কারণে সুজন তার নৌকা ভালোভাবে চালাতে পারল না। আর তখনই তারা নৌকা সহ ডুবে গেল। আহ 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 এত ঢেউ আর ঝড়ের কারণে সুজন ভালোভাবে সাঁতার কাটতে পারল না, আর ডুবে গেল। পরদিন সকালে সে একটি দ্বীপে গিয়ে পৌঁছালো। আর তখনই সুজনের জ্ঞান ফিরল। আরে, এ আমি কোথায় চলে এলাম? এখানে সবকিছু এরকম দেখতে কেন? সবকিছুই সোনালী রঙের, একদম মাটি সহ। সুজন কিছুক্ষণ অবাক হয়ে আশেপাশে তাকাতে লাগলো। সবকিছু এরকম সোনালী রঙের দেখে সুজন খুশিতে আত্মহারা হয়ে উঠল আর চারপাশ ঘুরে ঘুরে দেখতে লাগলো। এমন সময় সাগরের তীর থেকে এক জলপরী সাদৃশ্য হলো। সুজন জলপরীকে দেখে ভয় পেতে লাগলো। কে 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 তুমি? তুমি এরকম দেখতে কেন? আমাকে তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আর আমি হলাম এক জলপরী, আর আমি দেখতে এরকম। ও, তুমি জলপরী? আমি জলপরীর কথা অনেক শুনেছি, আর আজ নিজের চোখেই দেখলাম। জলপরী আসলেই অনেক সুন্দর দেখতে। আমি তোমাকে অনেক কিছু দিতে চাই, যা তোমার অনেক কাজে লাগবে। আমার এই দ্বীপে যেই আসে আমি তাকে সাহায্য করি। তুমি সত্যি বলছো জলপরী? তুমি আমাকে অনেক কিছু দিবে? হ্যাঁ, সত্যি দিব। এই বলে সে জলপরী সুজনকে এক হাড়ি স্বর্ণ মুদ্রা আর একটি সোনার নৌকা দিল। এসব দেখে সুজন অনেক খুশি হয়ে গেল। আরে, সোনার নৌকা, এত সুন্দর! আরো এতগুলো স্বর্ণ মুদ্রা! তোমায় অনেক ধন্যবাদ জলপরী, আমাকে এত কিছু দিয়ে সাহায্য করার জন্য। তুমি এগুলো নিয়ে চলে যাও, এগুলো তোমার অনেক কাজে লাগবে। এই বলে জলপরী সেখান থেকে চলে গেল। আর সুজনও সেইগুলো জিনিস আর সোনার নৌকা করে বাড়িতে চলে এলো। আর সুজন তার বউকে সব ঘটনা খুলে বলল। এসব তুমি কি বলছো গো? এসব কিছু আমাদের? হ্যাঁ গো গিন্নি, এ সবই আমাদের। এখন থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না। তুমি ঠিক কথাই বলেছো গো। এরপর থেকে সুজন ও তার বউ সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। কুমিল্লা গ্রামে তিন বান্ধবী তাদের পরিবার সহ বাস করত। রিয়া, মনি, টিনা তিন বান্ধবী। তারা তিনজন সব সময় একসাথে থাকতো। একদিন রিয়া, মনি, টিনা বাড়িতে ফিরছিল। শোন না রে মনি, কাল তো স্কুল বন্ধ, চল কাল আমরা ঘুরতে যাই। হ্যাঁ হ্যাঁ, চল কাল ঘুরতে যাই, অনেক মজা হবে। টিনা, তুই কি বলিস? তোরা যাস বাবা, আমি যাব না, মা অনেক বকবে ফিরতে যদি তোরা লেট করিস। ধুর, কি যে বলিস, কাল তো আমাদের ছুটির দিন। তুই না করিস না টিনা, রাজি হ না। আচ্ছা ঠিক আছে, আগে তাড়াতাড়ি বাসায় চল, কাল দেখা যাবে। না না, আগে তুই বল যে যাবি, তারপর বাসায় যাব। আচ্ছা আচ্ছা, যাব, এখন চলো তাড়াতাড়ি। এরপর রিয়া, মনি, টিনা বাড়িতে চলে যায়। মা, ও মা,
কোথায় তুমি? আমার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। দিচ্ছি দিচ্ছি, হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার দিচ্ছি। এরপর টিনা হাত মুখ ধুয়ে এসে খেতে বসে। মা, ও মা, তুমি খেয়েছো? না রে মা, তুই খেয়ে নে, আমি কাজ সেরে খাবো। আচ্ছা মা, ঠিক আছে। ও মা, শোনো না, কাল আমরা যাব। ঘুরতে? না না, কোথাও ঘুরতে যাওয়া যাবে না। মা, যাই না, রিয়ামণি ওরাও তো যাবে। মা, আমাকেও তুমি যেতে দাও না মা। না বলছি না, কোথাও যাওয়া যাবে না। তুমি আমাকে না যেতে দিলে আমি খাবো না, কিন্তু স্কুলেও যাব না। কাল তো ছুটির দিন, যাই না মা। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবি কিন্তু। আচ্ছা মা, ঠিক আছে, তুমি আমার অনেক ভালো মা। পরের দিন রিয়ামণি টিনার জন্য অপেক্ষা করছিল। এই রিয়া, টিনা তো এখনো আসছে না। ও মনে হয় আসবে না, চল আমরা চলে যাই। না না, আমি জানি টিনা আসবেই। এরপর কিছুক্ষণের মধ্যে টিনা চলে আসে, আর মনি রিয়া অনেক খুশি হয়ে যায়। হ্যাঁ রে, সরি রে, অনেক লেট হয়ে গেল, মাকে বলে আসলাম। চল চল, এখন যাই আমরা। এরপর মনি রিয়া টিনা ঘুরতে যায়। ঘুরতে ঘুরতে তারা সুন্দর একটা জায়গায় যায়। ও মা, দেখ কত সুন্দর জায়গা, আর কত ফুল। হ্যাঁ রে, কিন্তু আমার তো খুব পানির পিপাসা পেয়েছে। পানি না খেতে পারলে যে আমি আর হাঁটতে পারবো না রে। পানি? এখানে পানি পাবো কোথায়? দেখ, ওদিক থেকে পানির শব্দ আসছে, মনে হয় ওদিকে নদী আছে। চল যাই আমরা। এরপর তারা তিন বান্ধবী পানির শব্দ শুনে খুঁজতে খুঁজতে নদীর পাড়ে আসে। আর এত সুন্দর নদী দেখে তারা তিনজন অবাক হয়ে যায়। ও মা, এত সুন্দর নদী! আর দেখ দেখ, কত পদ্ম ফুল। আমাকে কেউ পদ্ম এনে দে না। হ্যাঁ রে, খুব সুন্দর পদ্ম, কিন্তু আমি তো সাঁতার পারি না। এই টিনা, তুই তো সাঁতার পারিস, আমাদের একটু এনে দে না রে। আচ্ছা ঠিক আছে, যা, আগে তুই পানি খা। এরপর মনি নদী থেকে পানি খায়, আর তারপর টিনা নদীতে নামে। সে সাঁতার কাটতে থাকে। যতই সাঁতার কাটে পদ্ম ততই দূরে যায়। এই মনি, আমি আর যেতে পারছি না রে। প্রায় তো চলেই গেছিস, আর একটু যা না। এরপর টিনা আরো যায়। যে পদ্মর হাত দেয়, সাথে সাথে টিনাও পদ্ম ফুল হয়ে যায়। আর রিয়া বলতে থাকে, আরে টিনা কোথায় গেল? ওকে দেখতে পারছি না কেন? টিনা, টিনা, এই টিনা, কোথায় গেলি রে তুই? দেখ, কোনো মজা করিস না, আমার কিন্তু ভয় করছে। তুই চলে আয় টিনা, টিনা। রিয়া টিনাকে অনেক ডাকে, কিন্তু টিনাকে আর পায় না। রিয়া কান্না করতে থাকে। টিনা, কোথায় গেলি রে তুই? তোর কিছু হয়ে যায়নি তো? টিনা। একি, রিয়া কাঁদছে কেন? একি, আমি কি হয়ে গেলাম? আমার হাত পা কোথায়? আমি বাড়িতে যাব, আমার কি হয়ে গেল? এভাবে টিনা কান্না করছিল। টিনার কোনো সাড়া শব্দ না পেয়ে রিয়া টিনার মাকে ডেকে আনে। আর টিনার মা পানিতে নেমে টিনাকে অনেক খুঁজতে থাকে।
মা টিনা, কোথায় রে মা তুই? টিনা, ফিরে আয় মা, আমার কাছে ফিরে আয়। মা, দেখো আমি তোমার সামনে। ও মা, তুমি আমাকে দেখতে পাচ্ছ না? মা, আমাকে নিয়ে যাও মা। তোমার খুব কষ্ট হচ্ছে তাই না মা? কেঁদো না মা, তুমি আমাকে নিয়ে যাও মা। টিনা আর ওর মায়ের অনেক কষ্ট হচ্ছিল। টিনার মা টিনাকে অনেক ভালোবাসে। টিনার মায়ের এত কান্না শুনে জঙ্গল থেকে ভৈরবী আসে। এ কি বাছা, তুই এভাবে কান্না করছিস কেন? কি হয়েছে তোর? এরপর টিনার মা ভৈরবীকে সব কথা খুলে বলে। সব শুনে ভৈরবী মা বলে, কাঁদিস না বাছা, কাঁদিস না। আমি যজ্ঞ করে দেখছি তোর মেয়ে কোথায়। এরপর ভৈরবী যজ্ঞ শুরু করে। যজ্ঞ করে টিনার মাকে বলে, সর্বনাশ কাণ্ড! এই সব পদ্ম পদ্মমাতার। তোর মেয়ে এই জলে ভাসা পদ্ম ছিঁড়ে অনেক অন্যায় করেছে, তাই পদ্মমাতা রেগে টিনাকে পদ্ম বানিয়ে দিয়েছে। ভৈরবী মা, আমার মেয়েকে কি রক্ষা করার কোনো উপায় নেই? দয়া করে আমার মেয়েকে রক্ষা করুন। কাঁদিস না বাছা, একটা উপায় আছে। এখান থেকে 100 কিলোমিটার দূরে এক সাগর আছে, সেখানে অনেক পদ্মফুল। পদ্মমাতা অনেক পদ্মফুল পছন্দ করে। সেই সমুদ্র থেকে 7টা পদ্মফুল এনে এই নদীতে দিলেই টিনা মানুষ হয়ে যাবে। ঠিক আছে ভৈরবী মা, আমি যাব সেই পদ্ম ফুল আনতে। এরপর টিনার মা পদ্ম ফুল আনতে যায়। 100 কিলোমিটার দূরে সে সমুদ্র থেকে 7টা পদ্ম ফুল নিয়ে আসে আর নদীতে পদ্মগুলো ভেসে দেয়। সাথে সাথে পদ্ম থেকে টিনা মানুষ হয়ে যায় আর সাঁতার কেটে নদীর উপরে আসে। মারে, তুই এসেছিস? আমার মেয়ে এসে গেছে ভৈরবী মা, আপনাকে অনেক ধন্যবাদ। এরপর টিনার মা টিনাকে নিয়ে বাড়িতে চলে যায়। এরপর থেকে মনি, রিয়া, টিনা বাবা মা ছাড়া কোথাও ঘুরতে যায় না, বড়দের ছাড়া কোথাও যেতে নেই। রানীর মা ভীষণ অসুস্থ। এই তো কয়েক মাস আগে মেয়েটা তার বাবাকে হারিয়েছে। সেই শোকই এখনো কাটিয়ে উঠতে পারেনি। মা, আমি তোমার কিছু হতে দেব না। তোমাকে আমি আজই ডাক্তারের কাছে নিয়ে যাব। আমার যে দিন ফুরিয়ে এসেছে রে মা। আমার তোকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। আমার কিছু হয়ে গেলে তোকে কে দেখবে? এসব বলো না তো মা, আমি থাকতে তোমার কিছু হবে না। তুমি একটু শুয়ে থাকো, আমি এখনই আসছি। একা একা কোথায় যাবি? যাস নে মা, যাস নে। মায়ের কথা উপেক্ষা করে রানী দৌড়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, আমার মাকে বাঁচান। শান্ত হয়ে বসো এখানে, এরপর বলো। ডাক্তার বাবু, আমার মায়ের যে খুব অসুখ। আমার কাছে টাকা নেই, তাই গ্রামের অন্য কোনো ডাক্তার আসে না। আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি না বলবেন না। আমরা হলাম ডাক্তার, আমাদের কাছে সেবাই ধর্ম। চলো আগে তোমার মাকে দেখে আসি। রানী তখন ডাক্তার বাবুকে নিয়ে তাদের বাড়িতে আসে আর ডাক্তারকে দেখে রানীর মা বলে, কোথায় গিয়েছিলি রে মা? আর উনি তো আমাদের গ্রামের ডাক্তার নন। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, আমি পাশের গ্রামের ডাক্তার। আপনার মেয়ে আমার কাছে সব বলেছে, তাই এসেছি। আপনি কথা বলবেন না। ডাক্তার তখন রানীর মাকে ভালো করে দেখে আর বলে,
চিন্তার কোনো কারণ নেই। এই ওষুধগুলো নিয়মিত খেলে তোমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তবে তোমার মাকে রোজ 2টি মুরগির ডিম খাওয়াতে হবে। কিন্তু এত ওষুধ কেনার টাকা তো আমার কাছে নেই। ওষুধ নিয়ে চিন্তা করো না, আমার সাথে এসো, আমি ওষুধ দিচ্ছি। তারপর রানী ডাক্তারের সাথে ডাক্তারের চেম্বারে যায় আর ওষুধ নেয়। আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার বাবু। ধন্যবাদ দিতে হবে না, তোমার মতো লক্ষ্মী মেয়ের সাহায্য করতে পেরে ভালোই লাগছে। তারপর রানী চেম্বার থেকে বেরিয়ে হাঁটতে থাকে আর ভাবতে থাকে, ঔষধের ব্যবস্থা তো হলো, কিন্তু প্রতিদিন 2টো করে ডিম কোথায় পাবো? এসব ভাবতে ভাবতে রানী একটি বড়ই গাছের নিচে বসে কান্না করতে থাকে। পাশ দিয়ে যাচ্ছিল একজন দেবী। এত করুণ সুরে কে কান্না করছে এই গাছের নিচে? গিয়ে দেখি তো। দেবী তখন মানুষের রূপে আসে আর বলে, এই মেয়ে, কে তুমি? আর এখানে বসে এভাবে কান্না করছো কেন? রানী তখন উঠে দাঁড়ায় আর মেয়েটিকে সব ঘটনা খুলে বলে। সব শুনে মেয়েটি দেবীর রূপে ফিরে আসে। কে 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 তুমি? আমি হলাম অন্যের দেবী। এই পথেই যাচ্ছিলাম, কিন্তু তোমার এমন করুণ কান্না আমার হৃদয় ব্যথিত করেছিল, তাই তো তোমার কাছে এলাম। তখন দেবী জাদু শক্তি দিয়ে কয়েকটি বড় এনে রানীর হাতে দেয়। এই নাও, এখান থেকে একটি বড়ই তোমাদের বাড়ির ফাঁকা স্থানে রোপণ করবে, আর বাকিগুলো তোমার মাকে খাওয়াবে। দেখবে তোমার আর কোনো কষ্ট থাকবে না। একথা বলে দেবী সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর রানী বাড়িতে এসে দেবীর কথা মতো একটি বড়ই উঠোনে রোপণ করে। মা, এই নাও বড়ই। তুই এই অসময়ে বড়ই কোথায় পেলি রে মা? তারপর রানী তার মাকে সব ঘটনা খুলে বলে। সব শুনে রানীর মা খুব খুশি হন আর বড়ইগুলো খেয়ে নেন। সেদিনের মতো তারা ঘুমিয়ে পড়ে। ভোরে তাদের ঘুম ভাঙে মুরগি ডাকে। এত সকালে আমাদের বাড়িতে মুরগি ডাকছে? হ্যাঁ মা, তাই তো শুনছি। তুমি শুয়ে থাকো, আমি বাহিরে গিয়ে দেখছি। রানী বাহিরে গিয়ে যা দেখলো তাতে তার চক্ষু চড়ক গাছ। কালকে যেখানে বড় রোপণ করেছিল সেখানে অনেক বড় একটি বড় গাছ হয়েছে, আর সে বড় গাছে অনেক মুরগি। মা, ও মা, তাড়াতাড়ি বাহিরে এসো, দেখো কি কাণ্ড। কি রে, কি হলো আবার? দাঁড়া, যাচ্ছি আমি। রানীর মা বাহিরে বেরিয়ে দেখে বড় গাছে মুরগি, একটা না দুইটা না অনেকগুলো। এ কি কাণ্ড! এ তো অবিশ্বাস্য। মা দেখো, গাছের নিচে কত ডিম পড়ে আছে। তাই তো দেখছি। তার মানে সবই ওই দেবী মায়ের আশীর্বাদী বড়য়ের কাজ। আজ থেকে তুমি রোজ 2টো করে ডিম খেতে পারবে আর তাড়াতাড়ি পুরো সুস্থ হয়ে যাবে। এত ডিম তো খেয়ে শেষ করা যাবে না। হ্যাঁ মা, বাকি ডিমগুলো আমরা বাজারে বিক্রি করব। দেবী মা বলেছিল এই বড়ই আমাদের সব কষ্ট দূর করবে। রানী আর তার মা মিলে ডিমগুলো একটি ঝুড়িতে উঠালো। এবার এগুলো নিয়ে বাজারে জামা। দ্রব্যমূল্যের এত ঊর্ধ্ব গতিতে তুই যদি কম দামে এগুলো বিক্রি করিস, এতে গরিবরা উপকৃত হবে আর আমাদেরও কিছুটা উন্নতি হবে। তুমি ঠিক বলেছ মা, এবার সত্যি বুঝি আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে। তুমি তোমার খেয়াল রেখো মা, আমি আসি। এরপর রানী ডিমগুলো নিয়ে বাজারে যেতে থাকে আর রানীর মা ঘরে যায় আর 2টো ডিম সিদ্ধ করে খেয়ে নিল। এভাবে রোজ ডিম আর ঔষধ খেয়ে রানীর মা সুস্থ হয়ে গেল। একদিন, মা, গাছে মুরগি চাষ করে আজ আমাদের অবস্থার এমন উন্নতি হয়েছে। এখন আমাদের একটা কাজ করা উচিত। কি কাজ? আমাদের গাছের
মুরগি থেকে পাওয়া ডিম শুধু একা খাওয়া উচিত নয়। টাকার কারণে যারা ডিম খেতে পারে না তাদের আমরা বিনামূল্যে ডিম দেব। তাহলে দেবী মায়ের দেওয়া আশীর্বাদের আমরা সঠিক ব্যবহার করব, আর দেবী মাও খুব খুশি হবেন। এটা একদম ঠিক বলেছিস মা। কাল থেকে আমরা গ্রামের অসহায় মানুষদের বাড়িতে গিয়ে ডিম দিয়ে আসবো। এরপর থেকে রোজ রানী ও তার মা গ্রামের অসহায় মানুষদের ডিম দিত, আর এভাবে তাদের দিন খুব সুখে কাটছিল।